ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত 5 জন। পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া 90 জেলে ও নাবিক। এবং গ্যাস সংকট অসহনীয় পর্যায়ে, গ্রাহকদের দুর্ভোগের সাথে বাড়ছে অসন্তোষ। তীব্র শীতে মারা যাচ্ছে মৌমাছি, ক্ষতির মুখে মৌচাষীরা। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ আকিস বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। ফরিদপুরের রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন। দুপুর 12:15টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী ভাঙা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঢাকার দিকে যাওয়ার পথে লাইনের ওপর উঠে পড়া মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, দুপুর 12:15টার দিকে তারা দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। ক্রসিংয়ে কোনো লাইনম্যান ছিল না। পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া 90 জেলে ও নাবিক। সকাল 10টায় চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের জেটিতে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এর আগে 78 জেলে ও নাবিক সহ 90 জনকে বহনকারী জাহাজ কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছায়। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনির ইসলাম পারভেজের রিপোর্ট। দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকাল 9টা জেলে ও নাবিকদের নিয়ে জাহাজ পতেঙ্গায় কোস্টগার্ড স্টেশনে পৌঁছয়। সেখানে প্রতীক্ষায় ছিলেন স্বজনেরা। আনুষ্ঠানিকতা শেষে কোস্টগার্ড কর্মকর্তারা তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। প্রতিবেশী দেশে বন্দিদশা থেকে ফিরতে পারায় আর স্বজনদের ফিরে পাওয়ার এক আনন্দঘন দৃশ্যের সৃষ্টি হয় সেখানে। মেঘনা 5-এ আমার ভাই চাকরি করে, জব করে। তো আমার ভাই ধরা পড়ছে ইন্ডিয়া কোস্টগার্ডের কাছে। তো আজকে ওরা আসছে বাংলাদেশে। 12 জন একসাথে ছিলাম। থাকার পর আমি এক রাত একদিন বাসছিলাম। পরের দিন আমাদেরকে সন্ধ্যাকালে উদ্ধার করেছে ইন্ডিয়ান বোটে। গত 12 সেপ্টেম্বর বাংলাদেশি শিপিং বোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগে পড়ে ডুবে যায়। বোটটির 12 জন জেলেকে উদ্ধার করে ভারতে নিয়ে যান দেশটির কোস্টগার্ড। এরপর 9 ডিসেম্বর এফপি লায়লা 2 ও এফপি মেঘনা 5 দুটি জাহাজ ধরে নিয়ে যায় তারা। সেখানে বাংলাদেশের 78 জন নাবিক ও জেলে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বন্দি বিনিময়ের আলোচনায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে ও 6টি বোট সহ দেশটির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। বিনিময়ে ভারত থেকে ফেরত এলেন 90 জন জেলে ও নাবিক। বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভারতে আটক বাংলাদেশের এফপি লায়লা 2 ও এফপি মেঘনা 5 নামের শিপিং ভেসেল দুটিও ফেরত এসেছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হাতিলের সৌজন্যে এবারে বাণিজ্য মেলার খবর। মেলায় মেলায় 29তম বাণিজ্য মেলার 7ম দিনের খবর জানাচ্ছেন সহকর্মী স্বপন আহমেদ। দর্শনার্থী না থাকলেও বিকেলের এই টাইমটাই কিন্তু কিছুটা দর্শনার্থী সহ ক্রেতার সংখ্যাও বেড়েছে। আমরা বিভিন্ন স্টলে গিয়েও কথা বলেছি। এই মুহূর্তের চিত্রটা সিয়াম আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে বাইরের একটি জায়গা।
আপনি দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য দর্শনার্থী এখানে এসেছেন, যদিও ক্রেতারা বলছেন যে আসলে দর্শনার্থী পর্যন্তই থমকে আছে, এটি কিন্তু ক্রেতা পর্যায়ে আসলে এখনও পৌঁছায়নি। অতএব দোকানে দোকানে যে দোকানিরা পর্সা সাজিয়ে বসছেন এটি রয়েছে, তবে ক্রেতার সংখ্যা অনেকটাই কম রয়েছে। তবে আমি বিক্রেতার সাথে কথা বলে যেটি জানতে পারলাম, তারা বলছেন যে আসলে যেহেতু সপ্তম দিন, এই দিনগুলোতে আসলে বেচাকেনা আগেও যেরকম কম হয়েছে আর এবারেও কিন্তু সেরকম কম হচ্ছে। তবে তারা আশাবাদী যে আরও কয়েকদিন যাওয়ার পরে হয়তো বা সকাল থেকে একদম রাত পর্যন্ত হয়তো এই বিক্রেতার সংখ্যা এই স্টলগুলোতে বাড়বে, এমনটা তারা আশা করছেন। পাশাপাশি আমি ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারাও যেটি আমাদেরকে জানাচ্ছেন যে এখন তারা আসছেন মূলত ঘোরাঘুরি করতে, দেখতে এবং কি তাদের বাজেট নির্ধারণ করতে যে আসলে কোন জিনিসটা তাদের প্রয়োজন এবং কোন জিনিসটা তারা নিতে পারেন। পাশাপাশি একটি জিনিস বলি, আপনি জানেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবারেও কিন্তু বিভিন্ন বিদেশি অর্থাৎ ইন্টারন্যাশনাল দোকান সহ বিভিন্ন দোকান থাকে। অতএব প্রয়োজনীয় জিনিস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সহ অসংখ্য ধরনের জিনিস এখানে রয়েছে যেগুলো আসলে মানুষ কিনতে পারবেন। তো সব মিলে আসলে আজকের পরিবেশটা কিছুটা দর্শনার্থী সহ ক্রেতার সংখ্যা বেড়েছে, তবে সেটা দোকানিরা বলছেন সেটা পর্যাপ্ত নয়। তারা আশা করছেন যে দিন পার হওয়ার সাথে সাথে হয়তো বা ক্রেতার সংখ্যা বাড়তে পারে এবং তাদের ভালো একটি ব্যবসা এখান থেকে হতে পারে, এমনটা বিক্রেতারা প্রত্যাশা করছেন। সিয়াম, এই ছিল 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিনের বিকেলের চিত্র। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সারা দেশে চলমান গ্যাস সংকট অসহনীয় পর্যায়ে গেছে, সপ্তাহ খানেক হলো। শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়িতে চুলা জ্বলছে না, বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। সিলিন্ডারের বাড়তি খরচে হিমশিম খাচ্ছে মানুষ, দুর্ভোগ বাড়ছে, সাথে বাড়ছে অসন্তোষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতকালে গ্যাসের সংকট নতুন কিছু নয়। নিম্ন তাপমাত্রার কারণে সরবরাহ লাইনে জমে গিয়ে বাধাগ্রস্ত হয় স্বাভাবিক প্রবাহ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। উৎপাদন হ্রাস ও ডলার সংকটে এলএনজি আমদানি না হওয়ার পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় দেশে গ্যাসের সংকট এখন প্রকট। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 22,000 গ্রাহকের প্রতিদিনের চাহিদা 12 মিলিয়ন ঘনফুট, কিন্তু তিতাস গ্যাসের সরবরাহ মাত্র 5 থেকে 6 মিলিয়ন ঘনফুট। ভোর থেকে গ্যাসের চাপ কমতে থাকে, বেলা যত গড়ায় ততই নিভু নিভু হতে থাকে চুলার আগুন। এজন্য প্রায় 7,000 অবৈধ সংযোগের দায়ও দেখেন অনেকে। 11টা বাজে যায়, সকাল 6টা বাজে আসলে মনে করেন যে এরকম আগুন, কাজ করতে পারি না, মেয়েদেরকে স্কুলে দিতে পারি না। ফেনীর চৌধুরীপাড়ার বাসিন্দারা জানান দীর্ঘ 12 বছর ধরে তারা বিল দিচ্ছেন, কিন্তু প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। সকালে মনে হয় 7টা তলার থাকে, ইয়ার হরে আর থাকে না, ইয়ার হরে আমার 12টা 1টা 2টা বাজে আবার কোনো সময় বিকালও না। কুমিল্লায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। বাড়িঘর, হোটেল, রেস্তোরাঁ, কলকারখানা বা সিএনজি ফিলিং স্টেশন, কোথাও গ্যাস নেই। গরমের সময় তো আছে, আর শীতটা আসলে রাত্র 12:30 থেকে ফোনে একটাই গ্যাস আসে, সকাল ভোর আবার ফোনে 5টায় গ্যাস চলে যায়। রাজধানীর উপকণ্ঠে সাভারের অনেক বাসায় রান্না করতে হচ্ছে লাকড়ি, সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলায়। ভুক্তভোগীদের অভিযোগ, সিএনজি ফিলিং স্টেশন থেকে সিলিন্ডারে করে রেস্তোরাঁ ও বাসাবাড়িতে অবৈধ সরবরাহের কারণে গ্যাস সংকটের এই অবস্থা। মাস শেষ হইলে আমাদের গ্যাসের বিলটা নেয়, 5 দিন 7 দিন লেট হইলে আমাদের দিতে হয়, ফাইন দিতে হয়। তাহলে আমরা এই যে সরকার যে আমাদের কাছ থেকে টাকাগুলো নিতেছে, সেগুলি কি বৈধ টাকা নিতেছে না অবৈধ টাকাগুলো নিতেছে? গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কয়েক মাস ধরে গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করে উৎপাদন চালু রাখতে হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন মালিকরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। তীব্র শীত, ঘন কুয়াশা ও কনকনে শীতে মারা যাচ্ছে মৌমাছি। মধু সংগ্রহকারী মৌচাষিরা পড়ছেন ক্ষতির মুখে। সরিষার পরাগায়নও যাচ্ছে কমে। তবে উত্তাপ বাড়লে পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা কৃষিবিদদের। চলন বিলের পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি ফারুক মির্জা। আরেকটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ফুলে ফুলে ভরা সরিষার ক্ষেত,
সিরাজগঞ্জে চলন বিলাঞ্চলে প্রচুর সরিষার আবাদ হয়। ফসলের পাশাপাশি বাক্স পদ্ধতিতে প্রচুর মধুও সংগ্রহ করেন মৌচাষিরা। কিন্তু এবার চলন বিলাঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। এই শীতে এক নতুন ক্ষতির কথা জানা যাচ্ছে। এ মৌসুমে দূর দূরান্ত থেকে মৌচাষিদের আগমন ঘটে এই শস্য ভাণ্ডারে। সরিষা ক্ষেতের পাশে বাক্সের সারি বসিয়ে মধু সংগ্রহ করেন তারা। চলন বিলের তারাস উপজেলায় মধু সংগ্রহ করতে আসা মৌচাষিরা জানান, প্রতিদিন মারা যাচ্ছে তাদের হাজার হাজার পোষা মৌমাছি। ফুলে যদি মৌমাছি না যাইতে পারে তাহলে তো মধু সংগ্রহ করতে পারে না। বিদায় আমাদের মৌমাছি নষ্ট হওয়ার কারণে আমাদের লাভের আশা কমে যাচ্ছে। এনাদের মধু হারভেস্ট না হওয়ার কারণে আমি মধু কিনতে পারি নাই। আবার কারণে অনেক মৌমাছি মারা যাওয়ার কারণে এখন আমাদের লোকসান। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বাক্স থেকে বের হতে পারছে না মৌমাছিরা। অল্প কিছু বেরোলেও আর ফিরে আসতে পারে না। তীব্র ঠান্ডায় মাঝে দেখা দিয়েছে ঠান্ডা লাগা, পাতলা পায়খানার মতো রোগ। না খেতে পেয়ে দুর্বল হয়ে মারা যাচ্ছে অসংখ্য মৌমাছি। মিলছে না মধু। ৭,০০০ মৌবাক্স স্থাপন করেছেন। আমাদের এখন পর্যন্ত তথ্য যে প্রায় ৩০ টন মধুর উৎপাদন হয়েছে এবং আমাদের টার্গেট রয়েছে ১১২ মেট্রিক টন মধু। এমন প্রাকৃতিক দুর্ভোগ ছাড়াও কৃষকরা যখন মাঠে কীটনাশক দেন তাতেও মারা যায় উপকারী মৌমাছিরা। সামষ্টিক ক্ষতি, পরাগায়নে বাধা, ফলন কম এবং কম মধু। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নাটোরে ভাতুরিয়া গ্রামে হয়ে গেল ২০০ বছরের ঐতিহ্যবাহী গাওয়ালি শিন্নি উৎসব। উৎসব ঘিরে দূর দূরান্ত থেকে জামাই, মেয়ে, নাতি নাতনি সহ আত্মীয় স্বজনরা মিলিত হন। সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের ভাতুরিয়া গ্রামটিতে এ শিন্নি উৎসব পালন করে গ্রামের ২৬ সমাজের মানুষ। উৎসব উপলক্ষে বসে গ্রামীণ মেলা। গ্রাম প্রধান জানান, শিন্নি মানত করে কলেরা রোগ থেকে মুক্তি পেয়েছিলেন তাদের পূর্বপুরুষরা। সেই থেকে ২০০ বছর ধরে এই শিন্নির আয়োজন হয়ে আসছে, যা পরিণত হয়েছে উৎসবে। এবারের উৎসবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার তুলু। শীতের দিনে ধোঁয়া ওঠা ভাপা পিঠা কার না প্রিয়। গরম গরম ভাপা পিঠার স্বাদ নিতে যেতে পারেন নরসিংদীর মালেক মিয়ার দোকানে। তবে জেনে যাওয়া ভালো, তার একটি ভাপা পিঠার দাম ২০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত। তার পিঠার দোকানে পিঠাপ্রেমীদের ভিড় লেগেই থাকে। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত, ডেস্ক রিপোর্টে। নরসিংদী শহরের জেলখানা মোড়ে মালেক মিয়ার পিঠার দোকান। ১২ বছর ধরে পিঠা বিক্রি করছেন তিনি। নারকেল, গুড় আর চালের মিহি গুঁড়ায় বানানো তার হাতের ভাপা পিঠা সবার প্রিয়। স্বাদে ও আকারের বৈচিত্র্যে ভাপা পিঠা তৈরি করে নজর কেড়েছেন মালেক মিয়া। তার দোকানে মিলবে ২০ টাকা থেকে শুরু করে ২০০, ৫০০ এমনকি ১,০০০ টাকা দামের ভাপা পিঠা। তবে দামি পিঠার স্বাদ নিতে অর্ডার করতে হবে একদিন আগে। পোলাওয়ের সুগন্ধি চাল, মালাই, কিশমিশ, খেজুর, পেস্তা, কাজু, কাঠবাদাম সহ মুখরোচক নানা উপাদান মিশিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় বানানো হয় ১,০০০ টাকার পিঠা। শহরবাসীর শীতের সন্ধ্যাটা বেশ জমে ওঠে মালেক মিয়ার পিঠার স্বাদে। বেস্ট না হলে কেউ ভাইরাল হয় না, যে উনি বেস্ট দেখেই ভাইরাল হয়েছে। কাজু বাদাম, কিশমিশ, তো এই টাইপের পিঠা আমি আর কখনো এর আগে খাই নাই। মালেক মামার পিঠা অনেক সুস্বাদু, অনেক নাম করা, তার জন্য আমরা সবাই বন্ধু বান্ধব নিয়ে, পরিবার নিয়ে খেতে আসি সব সময় আর কি। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯টা ১০টা পর্যন্ত চলে মালেক মিয়ার পিঠা কেনা বেচা। মাত্র কয়েক ঘন্টায় ৮ থেকে ১০,০০০ টাকার পিঠা বিক্রি করেন। লাভের ২/৩ তিনি দান করেন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায়। বিভিন্ন জায়গা থেকে লোক আসে পিঠা খায় এবং খাওয়া যায় এবং ফ্যামিলির জন্য নিয়ে যায়, অনেকে ফ্যামিলি নিয়েও আসে। আমি মানুষকে ভালো জিনিস খাওয়াই এবং বিক্রি করি, তার জন্য বলে আমি ভাইরাল। এই পিঠা যদি কেউ বানায় খাওয়াতে পারে আমার মতো করিয়া, আমি ৫০,০০০ টাকা পুরস্কার দেব। মানুষটি কর্মঠ। সকাল থেকে দুপুর পর্যন্ত অটোরিকশা চালান মালেক মিয়া। বছরের বাকি সময়টায় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিক্রি করেন পান, সিগারেট। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর, তবে তার আগে এক নজরে আকিজ বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস
পুকুরে, নিহত 5 জন। পরিবারের কাছে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া 90 জেলে ও নাবিক। গ্যাস সংকট অসহনীয় পর্যায়ে, গ্রাহকদের দুর্ভোগের সাথে বাড়ছে অসন্তোষ। এবং তীব্র শীতে মারা যাচ্ছে মৌমাছি, ক্ষতির মুখে মৌচাষীরা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।